আমাদের আজকের গল্প ভালোবাসা ভালোবাসা। কলমে সুমিত সান্যাল। ঝিলিকের সাথে প্রবালের সম্পর্ক শৈশবের। ঝিলিক প্রায় তার সামনেই জন্মেছে। 2 বছর বয়স থেকে ঝিলিক বুবুদার কোলে কোলেই ঘুরছে। দুজনের বাবার স্কুলের সময় থেকেই বন্ধুত্ব ছিল। ঝিলিকের বাবা নরেন্দ্রনাথ মিত্র আর প্রবালের বাবা বিভূতি চৌধুরী 2 বন্ধু একসাথে এক স্কুলে এক ক্লাসেই লেখাপড়া করেছে। দুজনেই লেখাপড়ায় মোটামুটি ছিল। দুজনে একসাথে বড় হয়েছে। একরকম মাঝারি গোছের সরকারি কেরানির চাকরি। দুজনার অর্থনৈতিক অবস্থা প্রায় একই। পার্থক্য হচ্ছে বিভূতির একটা জরাজীর্ণ পৈতৃক বাড়ি ছিল। দুজনের মা বাবা অনেক আগেই গত হয়েছেন, তাই সব সাংসারিক দায়িত্বও তাদের পালন করতে হয়েছে। বিভূতির একমাত্র বোন বিয়ের পরে অল্প বয়সে বিধবা হয়ে বাপের বাড়িতে দাদার কাছে চলে এসেছিল। নরেনের পরিবার একটু বড়। 2 ভাইয়ের লেখাপড়া, বোনের বিয়ের দায়িত্ব পালন করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল, তাই তার নিজের বিয়ে একটু দেরিতেই হয়েছিল। 2 বন্ধুর একটু করেই সন্তান। বিভূতির একটি ছেলে প্রবাল ওরফে বুবু, নরেন্দ্রনাথের একটি মেয়ে শ্রীরূপা ওরফে ঝিলিক। ঝিলিক তার বুবুদার একনিষ্ঠ ভক্ত। বুবুদা যা বলে সেটাই ধ্রুব সত্য। তার বুবুদা সব জানে, সব পারে, আর বুবুদার জন্যে ঝিলিক তার প্রাণাধিক সঙ্গিনী। সে ঝিলিকের জন্য সব করতে পারে। ঝিলিক বুবুদার সাথে স্কুলে যায়। প্রথম দিকে ঝিলিকের কেজি ক্লাস 2 ঘন্টা চলত। সে বুবুদার সাথেই বাড়ি ফিরবে। 2 মা মেয়েকে বুঝিয়ে উঠতে পারত না। প্রায় সময় ঝিলিক বুবুদার সাথে তার বাড়িতেই চলে যেত। বুবুদার সাথে খেলাধুলা, বুবুদার সাথেই লেখাপড়া, বুবুদার মতো তার লেখাপড়ার ঝোঁক। প্রবালের মা দুজনকে একসাথেই খাইয়ে দিতেন। মাঝে মাঝে বালিকা বুবুদার পাশেই ঘুমিয়ে পড়ত। বিভূতি ঘুমন্ত বালিকাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতেন। আনন্দের এই দিনগুলি চিরস্থায়ী হয়নি। ঝিলিকের যখন 7 বছর তার মা হঠাৎ মারা যায়। নরেন্দ্রনাথ বিধ্বস্ত, দিশাহারা হয়ে উঠেছিল। বন্ধু আর বন্ধু পত্নী তখন তার সম্বল হয়ে দাঁড়িয়েছিল। বিভূতির স্ত্রী দীপ্তি মা মরা বালিকাকে কোলে তুলে নিয়েছিল। বুবুদা তখন আরও কাছের মানুষ হয়ে গেছে। বুবুদা তার সঙ্গী, বুবুদা তার শিক্ষক, বুবুদা তার আইডিয়াল, বুবুদা তার সব। দুজনে একসাথে বড় হয়েছে। বয়সের সাথে দুজনার দেহ মনে পরিবর্তন হয়েছে। মেয়েদের ক্ষেত্রে এই পরিবর্তন ছেলেদের অনেক আগেই ফুটে ওঠে। দেহে লাবণ্য ফুটে ওঠে, শরীরের গঠন পাল্টে যায়। দেহ মনের কমনীয়তা সবার চোখে পড়ে। তবে তাদের দুজনার আচার আচরণে কোনো তফাৎ হয়নি। প্রবাল তার সঙ্গিনীর প্রতি সচেতন হয়েছে, যত্নশীল হয়েছে। সে তাকে যথাসাধ্য কুনজর থেকে আড়াল করে রাখে। দুজনে লেখাপড়ায় সমান সমান। দুজনেই তাদের ক্লাসে প্রথম হয়। দুজনেই অঙ্ক আর বিজ্ঞানে সবার ওপরে। মাধ্যমিকের শীর্ষ তালিকায় নাম উঠেছিল প্রবালের। প্রবালের ইচ্ছে সে ইঞ্জিনিয়ারিং পড়বে। বাবা মা তাকে নিয়ে স্বপ্ন দেখে, ছেলে তাদের অভাবের বেড়াজাল থেকে বের করবে। কিন্তু স্বপ্ন দেখলে কি হবে? অলক্ষ্যে একজন অন্যরকম পরিকল্পনা সাজিয়ে রেখেছে। সেই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রবাল আবার মেরিট লিস্টে জায়গা করে নিয়েছিল। বাবা ছেলের জন্য জয়েন্টের কোচিংয়ের ব্যবস্থাও করেছেন। প্রবাল বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, পরিবারের অভাব দূর করবে। পরীক্ষার 2 দিন আগে অফিস থেকে ফেরার সময় ভিড় বাসের রেশারেশিতে বিভূতি পাদানি থেকে পা ফসকে পড়ে গেলেন, আর পিছন থেকে তেড়ে আসা বাস থেকে পিষে দিয়ে চলে গেল। নিমেষে সব শেষ। প্রবাল দিশাহারা হয়ে উঠেছিল। সে কাদার অবসর পায়নি। বাবার অপঘাতের মৃত্যু, পুলিশের ঝামেলা কেল্লার সম্মুখীন হয়নি কখনো। খবর পেয়ে পিসি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তার জ্ঞান ফেরানো যাচ্ছে না। মা নিজের শোক ভুলে গিয়ে ননদকে নিয়ে হাসপাতালে ছুটলেন। এমন সময় প্রতিবেশীরা আর বিভূতির সহকর্মীরা ছাপিয়ে পড়েছিলেন সাহায্যের জন্য। কিন্তু প্রবালের সব থেকে বড় সম্বল নরেন কাকু নেই। ঝিলিককে নিয়ে শ্বশুর বাড়ি গেছেন, যদিও শ্বশুর মারা গেছেন বহুকাল। ঝিলিকের দিদিমা বারে বারে নাতনিকে নিয়ে একবার ঘুরে যেতে অনুরোধ করেছেন। প্রবালের সকল স্বপ্ন চুরমার হয়ে গেছে, চারিদিক অন্ধকার। বাবা অকালে চলে গেলেন, কিছুই তেমন রেখে যেতে পারেননি। বিভূতি বাবুর সহকর্মীরা তদবির করে কম্পাশনেট গ্রাউন্ডে একই অফিসে প্রবালের একটা চাকরি জোগাড় করে দিয়েছে। এক প্রতিভাবান যুবকের অতি সাধারণ আবর্ত চক্রে আবদ্ধ হওয়া, সে কি কোনোদিন বেরোতে পারবে? ছুটি কাটিয়ে বাড়ি ফিরেই নরেনবাবু খবরটা পেলেন। ঝিলিককে নিয়ে ছুটে গেলেন বন্ধুর বাড়ি। ঝিলিক বুবুদাকে ঝাপটে ধরে কাঁদছে।
আজ প্রথম প্রবালও কাঁদছে। আপনি আমাকে একবার জানালেন না বৌদি, একেবারে পর করে দিলেন আমাকে। নরেন ধরা গলায় সদ্য বিধবা বন্ধু পত্নীকে বললেন। কি জানাবো ভাই, আমার সংসার তো ভেসে গেছে। দীপ্তি ডুকরে কেঁদে উঠলেন। প্রবালের পিসির কাছে শুনলেন প্রবাল সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে বাবার অফিসে সামান্যর কেরানির চাকরিতে যোগ দিয়েছে। মানুষের কোনো শোক চিরস্থায়ী হয় না। প্রবালকে সংসার সমরে নেমে পড়েছে। এ এক অনন্ত যুদ্ধ, আজীবন লড়াই। সে কি সব স্বপ্ন ত্যাগ করেছে? প্রবালের জীবনে একটা বড় রকম ঝড় বয়ে গেছে। সে জেনেছে শুধুমাত্র বুদ্ধি থাকলে সফল হওয়া যায় না, চেষ্টায় সব কিছু পাওয়া যায় না। নরেনবাবুর ছেলেটাকে দেখলে কষ্ট হয়। একটা সূক্ষ্ম অপরাধবোধও তার মনে ভিতরে রয়েছে। আমি থাকলে বুবুকে কিছুতেই ওই কেরানির চাকরি আমি নিতে দিতাম না, যদিও তার ক্ষমতা সীমিত। বুবুকে বললে তার মুখটা করুণ হয়ে ওঠে। যা হওয়ার নয় কাকু, আমি তার স্বপ্ন দেখি না, কল্পনাও করি না। প্রবাল এখন ঝিলিকের প্রতি আরও বেশি যত্নশীল হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু ঝিলিক সফল হবে। দীপ্তি দেবী মা মরাই মেয়েটিকে অন্তর দিয়ে ভালোবাসেন। ওকে বুকে করে সে নিজের দুঃখ ভুলে থাকতে চায়। কিন্তু আরও কিছু নিয়তির খেলা বাকি ছিল। 2 বছরের মাথায় একদিন দীপ্তিও ঘুমের মধ্যেই স্বামীর কাছে চলে গেলেন। ঝিলিক আবার একবার মাতৃহীনা হয়ে গেল। বালিকা পুরোপুরি হতভম্ব হয়ে উঠেছে। নরেনবাবু কি করে মেয়েকে সামলাবেন বুঝে পান না। প্রবালের পিসি বুঝে উঠতে পারেন না কি করে দুজনকে সামলাবেন। নরেন নিজেকে অসহায় বোধ করেন। প্রবাল কাকুকে যথাসাধ্য সাহায্য করে। কোনো দুঃখ মানুষকে চিরকালের মতো অবদমিত করে রাখতে পারে না। প্রবালের অদম্য জিজিবিষা, ঝিলিকের প্রতি তার অটুট নিষ্ঠা। আমি না পাই, কিন্তু ঝিল সব পাবে, ও সফল হবেই। সে প্রতিদিন নিজের কাছে প্রতীক্ষা করে। ঝিলিকের জন্যে তার বুবুদাই সব। বুবুদাকে সে সব থেকে বেশি বিশ্বাস করে। বুবুদার মতো কেউ তাকে পড়াতে পারে না। বুবুদা যা কিছু একেবারে বোঝাবে সেটাই তার মাথার মধ্যে গেঁথে যায়। বুবুদার জন্যেই ঝিলিক মাধ্যমিকে মেরিট লিস্টে নাম তুলতে পেরেছে। বুবুদাই তাকে জয়েন্টের জন্য তৈরি করছে। সেদিন খবর পেয়েই প্রবাল সাইকেল নিয়ে উত্তরশ্বাসে ঝিলিকের বাড়ির দিকে ছুটল। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ঝিলিক 5ম স্থান পেয়েছে। কিন্তু ঝিলিকের বাড়ির সামনে পৌঁছেই সে থমকে দাঁড়ালো। বাড়ির সামনে ভিড়, চারিদিকে থমথমে ভাব, চাপা গুঞ্জন। প্রবাল কেঁপে উঠল। কি হয়েছে দাদা? নরেনবাবু মারা গেছেন, একজন বলল। প্রবাল ছুটে ভিতরে ঢুকল। নরেন্দ্রনাথ মিত্র অনন্তলোকে চলে গেছেন। ঝিলিক বাবার নিথর দেহের ওপর পড়ে আছে। তার সর্বাঙ্গ কান্নায় থরথর করে কাঁপছে। ঝিল, প্রবাল আস্তে করে ঝিলিকের কাঁধে হাত রাখল। ঝিলিক প্রবালকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। প্রবাল ঝিলিককে জড়িয়ে চেপে ধরে আস্তে আস্তে তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ঘরে সবার চোখ ভিজে উঠেছে। নরেন্দ্রনাথ 4 ভাই বোনের মধ্যে সব থেকে বড় ছিলেন। তিনি সারা জীবন ভাই বোনের জন্য সাধ্যাতিরেক করে গেছেন। তাদের লেখাপড়া, বিয়ে সব ব্যবস্থা করেছেন। ঝিলিকের মায়ের সারা জীবন স্বামী ওপর এই নিয়ে অনুযোগ ছিল। ভাই বোনেদের তুমি অবশ্যই দেখবে, তুমি বড় দাদা, কিন্তু তোমারও নিজেরও তো একটা সংসার আছে। মেয়ের লেখাপড়া নিয়ে তুমি ভাববে না, মেয়ের বিয়ের জন্যও তো ভাবতে হবে, তিনি বলতেন। আজ নানা অজুহাতে নরেন্দ্রনাথের ভাই বোনেরা কেউ আসেনি। তারা আতঙ্কিত। দাদা মারা গেছে, বৌদি তো আগেই চলে গেছে, এখন দাদার মেয়েকে কে দেখবে? প্রবাল নরেন কাকুর সৎকারের ব্যবস্থা করছে। পাড়া প্রতিবেশীরা তার সাথে নিমতলা ঘাটের উদ্দেশ্যেই যাত্রা করল। ঝিলিক শোকে পাথর হয়ে গেছে। সে শূন্য চোখে সবার দিকে তাকিয়ে থাকে। প্রবালের পিসি এসে ঝিলিককে সামলাবার চেষ্টাও করছেন। একদিন প্রবাল এসে ঝিলিকের কাঁধে হাত রাখল। নিজেকে সামলাও ঝিল, কাকু তো তোমাকে দেখছেন, উনি কষ্ট পাবেন। ঝিলিক ব্যথায় কাতর 2 চোখ প্রবালের দিকে তুলে বলল, কি হবে বুবুদা? আমি এখন কি করব? আমি বাঁচবো কি নিয়ে? আমিও কেন বাবার সাথে চলে গেলাম না? হঠাৎ প্রবালের 2 চোখ জলে ভরে আসলো। কেন ঝিল, আমি তো আছি। যিনি যাওয়ার তিনি চলে গেছেন, কিন্তু তোমার সামনে তোমার সারা জীবন পড়ে আছে। কাকু তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন, তুমি ভুলে গেলে? ঝিলিক কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। নিমাই কাকু এই মাসের ভাড়া নেবেন না বলেছেন, কিন্তু তারপর আমি কোথায় যাব বুবুদা? এ কি কথা? তুমি আমাদের সাথে থাকবে ঝিল, কাকুর কাজ মিটে যাক। ঝিলিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।
তুমি জয়েন্টে 5ম র্যাঙ্ক পেয়েছো, কলকাতা মেডিকেল কলেজ থেকে অ্যাডমিশনের চিঠিও চলে এসেছে। কাকুর স্বপ্ন ছিল ওনার মেয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, নাম করবে। সেটা তো আর হবার নয় বুবুদা। ঝিলিকের কথায় এমন ব্যথার করুণ সুর ফুটে উঠল যে প্রবাল নিজেকে সামলাতে পারল, ফুপিয়ে কেঁদে উঠল। ঝিলিকও তার বুবুদাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমার কাছে কিছুই নেই বুবুদা। বাবার অফিস থেকে কবে কত টাকা পাওয়া যাবে জানি না, ব্যাংকেও বেশি কিছু আছে বলে মনে হয় না। ঝিলিক অসহায়ভাবে তাকিয়ে আছে। তুমি চিন্তা করো না ঝিল, তুমি অবশ্যই ডাক্তারি পড়বে। আমরা কালকেই যাব অ্যাডমিশন নিতে। কিন্তু সে তো অনেক টাকা বুবুদা। পরদিন প্রবাল ঝিলিককে সাথে নিয়ে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দিয়ে এসেছে। ধীরে ধীরেই সবার জীবন স্বাভাবিক ছন্দে ফিরে গেছে। শ্রীরূপার এক নতুন জীবন শুরু হয়েছে। সে এখন তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে। বাবার অকাল মৃত্যুতে সেসব আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু বুবুদা তাকে তুলে ধরেছে। সে কি করে অত টাকা জোগাড় করলো এতটুকু সময়ের মধ্যে? বুবুদাকে বারে বারে জিজ্ঞাসা করে কোনো সদুত্তর পায়নি ঝিলিক, বরং দুবার বকুনি খেয়েছে। ঝিলিক সফল ডাক্তার হবে, জীবনে সুখী হবে, এ যেন প্রবালের সাধনা। মাঝে মাঝে ঝিলিকের বুবুদার জন্য কষ্ট হয়, ও তো কিছুই পায়নি জীবনে। প্রবাল নিজেকে সঁপে দিয়েছে ঝিলিকের স্বপ্ন সিদ্ধির কাজে। সে যেন ঝিলিকের জন্যই বেঁচে আছে। প্রবাল প্রতিদিন ভোরে ওঠে, পিসি স্নান পূজা সারতে বেশ দেরি হয়। ভোরে উঠেই প্রবাল রান্না চাপিয়ে দেয়, ঝিলিক ভাত খেয়ে কলেজে যায়। প্রবাল যত্ন করে ঝিলিকের পছন্দের পদ রান্না করে, দুজনের টিফিন তৈরি করে, ঝিলিককে যত্ন করে খাওয়ায়, নিজে দুটি মুখে গুছে মেয়েটিকে নিয়ে রওনা হয়। একই পথেই একসাথে যায় তারা। ঝিলিক রাস্তায় কলেজের সামনে নেমে যায়। শ্রীরূপা কলেজের সবার মধ্যমণি, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার। সব ছাত্রছাত্রীরা তাকে চেনে। তার ভুবন মোহিনী দিগন্ত প্রসারী হাসি সর্বত্র ছেয়ে থাকে। যেদিন সে কলেজে আসে না সবাই জানতে পারে। দুপুরে লাঞ্চের সময় ক্যান্টিনে তার মজার মজার কথায় হাসির ফোয়ারা ছোটে। প্রফেসরদের মাঝে সে সবার প্রিয়। পড়াশোনার ব্যাপারে সে ভীষণ গম্ভীর। প্রফেসরদের কাছে সে একনিষ্ঠ ছাত্রী। নিজের ক্লাসে সে সবার প্রিয়। সে সকলকে অযাচিতভাবেই সাহায্য করে। ডাক্তার শুভজিৎ সান্যাল কলেজের ডিন। তিনি এমবিবিএস ক্লাসে এনাটমি পড়ান। তার স্ত্রীও একই হসপিটালে নামকরা গাইনোকোলজিস্ট। তিনি উঁচু ক্লাসে পড়ান। তাদের একমাত্র ছেলে দেবজ্যোতি শ্রীরূপার সাথেই পড়ে। কিছুদিনের মধ্যেই দুজনের বেশ ভাব হয়ে গেছে। একদিন দেব শ্রীরূপার কাছে প্রস্তাব রাখলো, সে যদি প্রতিদিন বিকেলে তার সাথে যায় তবে বাড়িতে দুজনে একসাথেই পড়তে পারবে। প্রয়োজন মতো মা বাবার কাছে সাহায্য পাওয়া যাবে। কিন্তু ঝিলিক তার বুবুদাকে না জানিয়ে কোনো কাজ করে না। বুবুদার মানা করার তো প্রশ্নই নেই, কিন্তু সে ঝিলিকের প্রতি সচেতন। রাতের কলকাতা যুবতী মেয়েদের কাছে বিপজ্জনক হতে পারে। প্রবাল আশঙ্কা জানিয়েছিল। ডাক্তার শুভজিৎ সেই আশঙ্কা নস্যাৎ করে আশ্বাস দিয়েছেন তিনি ছেলেকে সাথে নিয়ে শ্রীরূপাকে পৌঁছে দিয়ে আসবেন। ডাক্তার সান্যালের বাড়িতে শ্রীরূপা সবার চোখের মণি হয়ে গেছে। দেবের মা ডাক্তার বিদিশা তাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন। তিনি জানেন শ্রীরূপার মা বাবা কেউ নেই। ঝিলিক ওনাকে মা বলেই ডাকে। পড়ার সময়টুকু ছাড়া সে মায়ের পিছন পিছন করে। মা মায়ের সম্পর্ক বেশ অন্তরঙ্গ হয়ে উঠেছে। ঝিলিক যখনই ওই বাড়িতে যায় ডাক্তার মাসিমা তাকে খেয়ে যেতে বলেন, কিন্তু নিজের বাড়িতে বুবুদা তার জন্য বসে থাকে। দৈনিক সে ঝিলিকের পছন্দের কিছু স্পেশাল রান্না করে। পিসি অন্য দৈনন্দিন পদগুলো রাঁধেন। বিদিশা মাসিকে ঝিলিকের ভালো লাগে। দেব তার বন্ধু সহপাঠী, ডাক্তার সান্যাল তার গুরুদেব। কিন্তু প্রবালের সাথে তার সম্পর্ক অন্য পর্যায়ের। ঝিলিক জ্ঞান হওয়ার পর থেকে প্রবালকে ভালোবাসে, যদিও বলেনি তাকে কখনো। প্রবালও ঝিলিককে ভালোবাসে, সেও বলেনি ঝিলিককে। তবে তার কারণ অন্য। সে নিজেকে ঝিলিক ওরফে শ্রীরূপার যোগ্য মনে করে না। সে সামান্য সরকারি চাকুরে। আমি ঝিলিককে কি সুখ দিতে পারবো জীবনে? সে ভাবে সে সুন্দরী বুদ্ধিমতী, আবার এখন ডাক্তার হতে চলেছে। সেদিন কলেজ শেষ হতেই দেব শ্রীরূপার কাছে এসে বলল, মা তোমাকে আমাদের বাড়ি যেতে বলেছে। আরে এই তো পরীক্ষা শেষ হলো, এখন দিন কয়েক একটু জিরিয়ে নি। শ্রীরূপা বলল, আমি শুধু মায়ের মেসেজটা দিলাম, ডিসিশন তোমার। না মানে মাসিমা ডেকেছেন, আমি যাব নিশ্চয়ই। দুজনেই দেবের বাবার অফিসে হাজির হলো। তোমরা চলে এসেছো? আমিও রেডি। ডাক্তার সান্যাল উঠে দাঁড়ালেন।
কিছুক্ষণের মধ্যেই তারা সল্টলেকে ডাক্তার সান্যালের বাড়িতে এসে পৌঁছালো। এসেই ঝিলিক চমকে উঠল। বিশাল ড্রয়িং রুমটা সাদা রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। সামনে কাচের সেন্টারে টেবিলে কেক, ডাইনিং টেবিলে নানা খাবারের সম্ভার। আরে আমি কি করে ভুলে গেলাম! ঝিলিকের মনে পড়ল আজ তার জন্মদিন। বুবুদা প্রতি বছর কিছু না কিছু চমক প্ল্যান করে রাখে। বুবুদা নিশ্চয়ই বসে আছে আমার জন্যে। ঝিলিক ভাবছে কি করব। তখনই ডাক্তার সান্যাল হেসে হাত বাড়িয়ে দিলেন। হ্যাপি বার্থডে শ্রীরূপা। ঝিলিক ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি তো ভুলেই গিয়েছিলাম স্যার। ওহ, আমি বলেছি না স্যার শুধুমাত্র কলেজে। হ্যাঁ স্যার, মানে মেসোমশাই। তখনই বিদিশা মাসিমা হাসি মুখে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন। ঝিলিক ওনাকেও প্রণাম করল। এসো তুমি আমার সাথে। তিনি ঝিলিককে নিচের ঘরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে তাকে একটি বহুমূল্য বালুচুরি শাড়ি পরিয়ে সাজিয়ে নিয়ে আসলেন সামনের ঘরে। দেব আর ডাক্তার সান্যাল যন্ত্রচালিতের মতো উঠে দাঁড়ালেন। বাহ, এ তো সাক্ষাৎ মা দুর্গা! ডাক্তার শুভজিৎ সান্যালের মুখ থেকে অনায়াসে বেরিয়ে গেল। বটেই তো বটেই তো, বিদিশা বললেন। সত্যি। শুভজিৎ এবার সাইড টেবিল থেকে একটা প্যাকেট ঝিলিকের হাতে দিলেন। তাতে একটা দামি মোবাইল ফোন। দেব একটা বিশাল ফুলের তোড়া ঝিলিকের দিকে এগিয়ে দিল। হ্যাপি বার্থডে রূপা। দেবতালে রূপা বলেই ডাকে। কেক কাটা হলো। বিদিশা নিজের হাতে তার জন্য রান্না করেছেন, অর্ধেক দিন ছুটি নিয়ে। হাসি ঠাট্টা হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, কিন্তু ঝিলিক বারে বারে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। বুবুদা বসে আছে তার জন্যে। সেদিন বাড়ি ফিরতে ফিরতে শ্রীরূপার 10টা বেজে গিয়েছিল। যদিও দেবের বাড়ি যাওয়ার সময় সে প্রবালকে ফোনে জানিয়ে দিয়েছিল। বেল শুনে প্রবাল দরজা খুলেছিল। ঝিলিককে দেখে প্রবাল চমকে এক পা পিছিয়ে গেল। দেব ঝিলিকের সাথে তাকে পৌঁছে দিতে এসেছে। তার হাতে ছোট বড় প্যাকেট ব্যাগ। সেগুলো প্রবালের হাতে দিয়ে এসে চলে গেল। প্রবাল তাকে ভিতরে আসতে বলায় সে মৃদু হেসে বলল, আজ যাই দাদা, বাবা গাড়িতে অপেক্ষা করছেন। শাড়িটা তো চমৎকার, পিসি বললেন। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আমার জন্মদিন। গিয়ে দেখি ড্রয়িং রুম আমার পছন্দের সাদা রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। আমার বার্থডে কেক আনা হয়েছে। মা বিদিশা মাসিমা এসে আমাকে জড়িয়ে ধরলেন। ঘরে নিয়ে গিয়ে শাড়ি পরিয়ে দিলেন। নতুন মেকআপ কিট রেডি, আমাকে সাজিয়ে দিলেন। আর মেসোমশাই এই মোবাইল ফোনটা দিলেন। আর সময় দিয়েছে এই ফুলের তোড়া। ঝিলিক আনন্দে ডগমগ কলকল করে বলে গেল। প্রবাল একবার আস্তে করে পিসির সাথে দৃষ্টি বিনিময় করলো। দারুণ, ভালোই সেলিব্রেশন হয়েছে তাহলে। হ্যাপি বার্থডে মিস শ্রীরূপা। থ্যাঙ্কস। এখন এইসব ধরাচুড়োগুলো ছাড়তে হবে। আই এম টায়ার্ড। ঝিলিক নিজের ঘরে চলে গেল। প্রবাল কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তারপর ক্লান্ত পায়ে নিচের ঘরের দিকে চলে গেল। কিছু খাবি না? পিসি বলল। না, ইচ্ছে করছে না। জামা কাপড় পাল্টে ঝিলিক বিছানায় গা এলিয়ে দিল। সবে একটু তন্দ্রা এসেছে তার। পিসিমাও ঘরে ঢুকলেন। মেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর ওইদিকে বুবু কাঁদছে। তুই এত নিষ্ঠুর কি করে হলি ঝিলিক? ঝিলিক ঝট করে উঠে বসল। সত্যি বলি, তোর কি মন বলে কিছু নেই? তুই অনায়াসে ভেবে নিলি বুবু তোর জন্মদিন ভুলে গেছে? পিসির কণ্ঠে শ্লেষ। ঝিলিক চোখ পিটপিট করে বুঝবার চেষ্টা করছে। তুই জানিস ও আজকে ছুটি নিয়েছে তোর জন্যে। সকাল সকাল বেরিয়েছে তোর জন্য জন্মদিনের উপহার কিনতে। সামান্য চাকরি করে বুবু, তাও ক্ষমতার অতিরিক্ত খরচ করেছে। না, আমরা ডাক্তারবাবুদের মতো বড় লোক নই, হয়তো অত দামি ফোন আনিনি তোর জন্য, তাও তো নতুন মোবাইল ফোন এনেছে। কেক কাটার রেওয়াজ নিয়ে আমাদের বাড়িতে, তাও কেক এনেছে। সারা দুপুর ধরে তোর পছন্দের রান্না করেছে, পায়েস বানিয়েছে। প্রতি বছর ও তোকে পায়েস খাওয়ায় সবার প্রথমে। আবার তুই। পিসির দু চোখ জলে ভরে এসেছে। তিনি মুখে আঁচল চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আজ প্রবালে নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। সত্যি তো কে আছে আমার? বাবা মা চলে গেছে, কিছুই করিনি আমি। সে কখনো কাঁদে না। বাবা মারা গেছেন, সে কাঁদেনি। সুযোগই পায়নি তখন। মা মারা গেল, তখন তার বুক ফাঁকা হয়ে গিয়েছিল। তার আজ খুব কাঁদতে ইচ্ছে করছে। কখনো কখনো অশ্রুতেও শান্তি আসে। হঠাৎ ঝিলিক এসে তার পা জড়িয়ে ধরল। প্রবাল চমকে উঠে দাঁড়ালো। তো তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে না বুবুদা? ঝিলিক অশ্রুসিক্ত কণ্ঠে বলল। আরে কি হয়েছে? তুমি তো কোনো দোষ করোনি ঝিল। না না না, আমি মস্ত বড় ভুল করেছি। ঝিলিক ধরা গলায় বলল। তুমি আমার জন্য খাবার সাজিয়ে বসে আছো যে প্রতি বছরের মতো তুমি আমাকে
চমক দেবে? আর আমি দেবের বাড়ি চলে গেছি? তাতে কি হয়েছে? দেবের মা তোমাকে ডেকে পাঠিয়েছেন, ওরা গুরুজন, তুমি গিয়েছো, ঠিক করেছো। প্রবাল বাথরুমে ঢুকে গেল। অনেকক্ষণ পরে সে বাথরুম থেকে বেরোলো। দেখলো পায়েসের বাটি হাতে নিয়ে ঝিলিক দাঁড়িয়ে রয়েছে। পায়েস নিয়ে এসেছি বুবুদা, তুমি যদি আমাকে ক্ষমা করে থাকো তবে খাইয়ে দাও। ঝিলিকের চোখে জল টলটল করছে। আচ্ছা এসো, এখানে বসো। প্রবাল ঝিলিককে সামনের ঘরে নিয়ে আসলো। পিসি একটা থালায় ধান দুব্বা সাথে একটা প্রদীপ জেলে নিয়ে এসেছেন। তিনি ঝিলিককে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলেন। প্রবাল তাকে পায়েস খাইয়ে দিল। ঝিলিক তার বুবুদার গলা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। পাগলি, আচ্ছা কাঁদে না, পাগলি। প্রবাল ঝিলিকের মাথায় টোকা দিয়ে বলল, আমি তোমার করা সব খাবার খাবো। ঝিলিক আবদারে সুরে বলল, কড়াইশুটির কচুরি, বাসন্তী পোলাও, কষা মাংস, চাটনি, জল ভরা তালশাঁস, সন্দেশ সব খাবো, আগে কেক। এত রাতে এত সব খেতে পারবে? রাত আর কি, মাত্র 11টা। কাল পরশু তো ছুটি, সবাই মিলেই খাওয়া দাওয়া হলো। পরদিন ঝিলিক বুবুদার দেওয়া জামা কাপড় পরে বুবুদার পিসির সাথে সায়েন্স সিটি বেড়াতে গেল। সেখানে আবার বুবুদার ঘাড় ভেঙে খাওয়া দাওয়াও হলো। সব মেঘ কেটে গেছে। ঝিলিকের কিছু হলেই প্রবাল অস্থির হয়ে ওঠে। ঝিলিকের একটু জ্বর হলো কি একটু সর্দি কাশি হলো, প্রবাল ছুটোছুটি করতে আরম্ভ করে। একবার ঝিলিকের নিউমোনিয়া হলো, সে জ্বরে কাতর। প্রবালের দু চোখ বারে বারে জলে ভরে উঠছে। হয়তো ঝিলিককে স্বাভাবিক পিরিয়ড চলছে, প্রবাল অস্থির। কয়েকবার ঝিলিককে বেশ অস্বস্তিতেও পড়তে হয়েছে। সে তার বুবুদার সকল চিন্তা আকাঙ্ক্ষার মূলে রয়েছে। মনে মনে ঝিলিক বেশ উপভোগ করে তার একান্ত প্রিয়জনের অব্যক্ত ভালোবাসার অনুভূতি। শ্রীরূপা MBBS পাশ করেছে, শুধু পাশ করেনি, সে বছর সে প্রথম হয়েছে। দেবের মা বাবা দুজনেই ডাক্তার। শ্রীরূপার নিজের ছেলের মধ্যে যদিও ওনারা কোনো তফাৎ করেননি, একইভাবে একসাথে দুজনকে পড়িয়েছেন, যথাসাধ্য গাইড করেছেন। কিন্তু স্বভাববশত মেয়েরা বেশি যত্নশীল হয়। দেবের তাতে কোনো ক্ষোভ জ্বালা নেই। সে নিজে শত মুখে সবাইকে বলে বেরিয়েছে। রেজাল্টের দিন সেই সকাল সকাল ছুটে গিয়েছিল শ্রীরূপার বাড়িতে। ডাক্তার সান্যাল মেয়েকে সপরিবারে নিজেদের বাড়ি নিয়ে গিয়েছিলেন শ্রীরূপার সাফল্যের উৎসব পালন করতে। শ্রীরূপা আর দেব ডাক্তার সান্যালের পরামর্শ মতো আরও এগিয়ে চলেছে। দেব সার্জারি আর শ্রীরূপা গাইনোকোলজি নিয়ে পড়াশোনা করছে। ঝিলিক ওরফে শ্রীরূপা একই হাসপাতালেই কাজ করে। শ্রীরূপা নিজের কলেজে ব্যক্তিগতভাবে ক্যান্সার নিয়ে গবেষণা করছে। ডাক্তার সান্যাল তাকে সুযোগ করে দিয়েছেন, দেবও তাকে সাহায্য করে। দেশ বিদেশের সায়েন্স জার্নালে তার প্রবন্ধ চেপেছে, বেশ সুনামও হয়েছে। সে ক্যান্সার নিয়ে পড়াশোনা করতে চায়। একদিন ঝিলিক দেবের সাথে তার বাড়ি গেছে। দেবের মা বাবা সাথে নানা ব্যাপারে আলোচনা চলছে। হঠাৎ ডাক্তার শুভজিৎ সান্যাল বললেন, তুমি জানো নিশ্চয়ই আমেরিকাতে নিউ ইয়র্কে JFK ক্যান্সার রিসার্চ সেন্টারে অনেক রকম কোর্স আছে ক্যান্সার নিয়ে। তুমি ওখানে সহজেই অ্যাডমিশন পেয়ে যাবে শ্রীরূপা। বুবাইও যাবে তোমার সাথে পড়তে। বুবাই দেবের ডাকনাম। আমেরিকা? সে তো অনেক খরচ মেসোমশাই। আমি দেখেছি 2 বছরের কোর্সে $1,00,000। অন্যান্য আনুষঙ্গিক খরচ তো আছেই। ঝিলিক বলল, তা ঠিক। ডাক্তার সান্যাল একবার দেব আর একবার স্ত্রীর দিকে তাকালেন। আমাদের দেশেও তো অঙ্কোলজি নিয়ে অনেক কোর্স আছে মেসোমশাই, খরচ খুবই কম। নিজের ক্ষমতার মধ্যেই তো স্বাদ সীমিত রাখতে হবে, অন্তত আমার তো তাই মনে হয়। JFK তো স্বপ্ন আমার জন্যে। সেদিন আর কথা এগোয়নি। ঝিলিক চলে যাওয়ার পরে বিদিশা একবার স্বামীর দিকে তাকালেন আর একবার দেবের দিকে। আমার তো মেয়েটিকে খুব ভালো লাগে, নম্র, ভদ্র ও বুদ্ধিমতী। ও যখন মা বলে ডাকে আমার মন জুড়িয়ে যায়। বিদিশা বললেন, হ্যাঁ 10 বছর থেকেও আমাদের বাড়ি আসছে, সবাই ওকেই পছন্দ করে, অন্তত আমার তাই মনে হয়। শুভজিৎ ছেলের দিকে তাকালেন। তাই আমি কথাটা পেরেছিলাম, আমি এদের দুজনকে একসাথেই আমেরিকাতে পাঠাতে চাই পড়তে। তা আমি বুঝেছি, কিন্তু মেয়ের আত্মসম্মান বোধ আছে, ও কিছুতেই অযাচিত অনুগ্রহ নেবে না। তাই বুবাই যদি রাজি থাকে আমরা এদের দুজনার বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারি ওর বাড়িতে। দেব যেন আকাশ থেকে পড়ল। ও নিজের অজান্তেই উঠে দাঁড়ালো। কি রে, কি হলো? বিদিশা বললেন, তোর শ্রীরূপাকে পছন্দ তো? হ্যাঁ, কিন্তু আমার পছন্দ অপছন্দটা বড় কথা নয় মা, স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে। কেন, তোর কি মনে হয় ও রাজি হবে না? তোদের সম্পর্কটা নর্মাল না? তোদের পরস্পরের ভাব নেই? বিদিশা বললেন,
আছে, কিন্তু আমরা তো সহপাঠী, সহকর্মী। আমি ওকে চাইলেও ও কি চায় সেটা জানতে হবে তো, দেব বলল। ওর দাদা আছে, পিসি আছে, দেব বলল। ঠিক আছে, তাহলে আমরা ওর বাড়ি যাব আমাদের প্রস্তাব নিয়ে, শুভজিৎ বললেন। এই শনিবার রবিবার যে কোনো দিন যেতে পারি আমরা। তুই ব্যবস্থা কর বুবাই, আমরা যাব ওদের বাড়ি। তবে এখন আগে ভাগে জানাতে হবে না কিছু, বিদিশা বললেন। আজ ডাক্তার সান্যাল বউ ছেলেকে নিয়ে তাদের বাড়িতে আসবেন, কারণ বলেছেন স্রেফ একটু আড্ডা। আগে 2-1 বার ঝিলিক ওনাদের ডেকে খাইয়েছে। বিদিশা দেবীও কয়েকবার প্রবাল আর পিসিকে তার বাড়িতে নিয়ে গেছেন, কিন্তু আজ প্রবাল একটু চুপচাপ। ঝিলিক সেটা লক্ষ্য করেছে। পিসি ওনাদের দুপুরে খাবার নিমন্ত্রণ দিয়েছে। প্রবাল সকাল থেকে জোগাড়যন্ত্র করছে। এখন বাড়িতে অন্য কাজের জন্য যদিও ঠিকে লোক রাখা হয়েছে, তবে রান্না পিসি আর প্রবাল নিজের হাতেই রেখেছে। যথাসময়ে ডাক্তার শুভজিৎ সান্যাল সপরিবারে আসলেন। টুকটাক কথাও চলছে। আজ তাদের সাজ অন্যরকম, সবাই ভারতীয় পোশাক পরেছে। দেবের দৃষ্টি আজ বারে বারে শ্রীরূপার উপর আটকে যাচ্ছে। বিদিশা দেবী আজ শ্রীরূপা নিজের কাছে ছাড়া করতে চাইছেন না। প্রবাল আর পিসি খাবার জোগাড় করছে। খাওয়া দাওয়ার পর সবাই সোফায় এসে বসেছে। এবার যার জন্য আমাদের আশা। শুভজিৎ দেবের দিকে একবার চোখ বুলিয়ে বললেন। সবাই থমকে দাঁড়ালো। আপনার মেয়ে ভীষণ ট্যালেন্টেড, এর মধ্যেও নিজের চেষ্টায় আমাদের অল্প সংস্থানের মধ্যেই ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। দেশ বিদেশের পেপার নামকরা সায়েন্স জার্নালে সাড়া ফেলে দিয়েছে। এখন ওর দরকার ক্যান্সার নিয়ে একটা ডিগ্রি। আমেরিকাতে জেএফকে ক্যান্সার রিসার্চ সেন্টার এই ব্যাপারে সবার টপে। শ্রীরূপা যদি ওখান থেকে একটা কোর্স করে তাহলে ওর জন্য ভালো, আর আমাদের দেশের জন্য ভালো। ওখানকার এক ডিরেক্টর এখান থেকেই গেছে, আমারই ছাত্র। শ্রীরূপা অতি সহজে ওখানে অ্যাডমিশন পেয়ে যাবে। ও গেলে দেবও যাবে সাথে। আপনাদের কি মত? ডাক্তার সান্যাল প্রবাল আর পিসির দিকে তাকালেন। পিসি প্রবালের দিকে তাকালেন। ঝিলের মা মানে শ্রীরূপার ট্যালেন্ট সম্বন্ধে তো আমাদের কোনো সন্দেহ নেই স্যার। ও নিজের কর্মক্ষেত্রে উন্নতি করবে, নাম করবে, এর থেকে ভালো কি আর হতে পারে? আচ্ছা, ওখানে কোর্স পড়তে কত খরচ হতে পারে? প্রবাল ঝিলিকের দিকে তাকালো। তা খরচ একটু আছে বই কি, দেব বলল। আমি জেনেছি বুবুদা, খরচ অন্তত $1,00,000। ঝিলিক বলল। যাতে ওর ভালো হয়, ও যাতে উন্নতি করতে পারে, সফল হয়, আমিও তাই চাই। তবে আমার একটু সময় লাগবে, প্রবাল বলল। কি বলছো বুবুদা, 80 থেকে 90 লক্ষ টাকা? ক্যান্সার নিয়ে তো আমি আমাদের দেশেও পড়তে পারি। ঝিলিক চোখ কপালে তুলে বলল। কোথায় পাবে এত টাকা? তুমি তো জানোই আমার কিছুই নেই এই বাড়িটা ছাড়া। বাড়িটার কোনো মূল্য নেই, কিন্তু জমির ডিমান্ড আছে। জমিটা তো কম নয়। কত প্রমোটার ঘুরছে এই জমিটার জন্যে। এ তো গত সপ্তাহে একজন এসেছিল, 1 কোটি টাকা অফার করে গেছে। প্রবালের মুখ সহসা করুণ হয়ে উঠেছে। তুমি আমার জন্য আমাদের একমাত্র রাখা গোজার ঠাই বিক্রি করে দেবে? ঝিলিকের দুচোখ জলে ভরে উঠেছে। না না, বাড়ি বিক্রি করবে কেন? বিদিশা এবার বলে উঠলেন। আমার একটা প্রস্তাব আছে। বিদিশা একবার স্বামীর দিকে আর একবার ছেলের দিকে তাকালেন। শ্রীরূপা তো আমার মেয়ের মতোই, ও তো আমাকে মা ডাকে। আমার খুব ভালো লাগে। আমি যদি ওর দায়িত্ব নিই? প্রবাল আর পিসিমা অবাক। মানে, আপনি ওর দায়িত্ব নেবেন? পিসিমা বললেন। তিনি বিদিশার অভিপ্রায়টা বুঝবার চেষ্টা করছেন। ওকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। ওরা দুজনে পরস্পরকে প্রায় 10 বছর চেনে। দুজনার বেশ মিল আছে, দুজনে পরস্পরকে বোঝে। এই 10 বছরে ও এক প্রকার আমাদের বাড়ির সদস্যই হয়ে উঠেছে। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমরা এই সম্পর্কটা পাকা করতে চাই। ঘরে পিন পতন, নিস্তব্ধতা। ঝিলিক ঘটনার আকস্মিক কথায় অভিভূত। প্রবাল মাথা নিচু করে বসে রয়েছে। পিসি বুঝে পাচ্ছেন না কি বলবেন। শ্রীরূপা যদি চায় তবে তাই হবে মাসিমা। দেব ওর যোগ্য সঙ্গী হতে পারবে। আপনি তো ওর সত্যিকারের মা। ও জীবনে সব কিছু পায়, ও যেন সুখী হয়। এর বেশি আমার কিছুই চাওয়ার নেই মাসিমা। প্রবালের কণ্ঠস্বর অবরুদ্ধ হয়ে গেল। সে চট করে নিজের মুখ ঘুরিয়ে নিল। আমি তোমাকে ছেড়ে চলে যাব বুবুদা? তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? ঝিলিক আর্তকণ্ঠে বলল। আমার কি সে যোগ্যতা আছে ঝিল? কি আমি? কিছুই নেই আমার কাছে। লেখাপড়া করিনি, সামান্য একটা চাকরি, হতচ্ছাড়া জীবন। প্রবালের কণ্ঠে এমন বেদনা ছিল
যে ঘরে সবার চোখ জল ভরে উঠল। কিন্তু আমি তো চিরদিন তোমাকেই ভালোবেসেছি গো, আমি তোমার সবটুকুকে নিয়ে ভালোবেসেছি। আমি তো চিরদিন তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি আমার একান্ত আপন। তোমাকে ছাড়া ঝিলিক কান্নায় ভেঙে পড়ল। সবাই অবাক। শুভজিৎ, বিদিশা দেবী ধন্দে পড়েছেন। দেব শিরূপার এই রূপ কখনো দেখেনি। আমার কি কোনো ভুল হচ্ছে বুঝতে? তোমরা দুজনে ভাই বোন নাও? বিদিশা বললেন। না, ওরা দুই বন্ধুর দুই সন্তান। এবার পিসি বললেন, একসাথে পাশাপাশি কাছাকাছি থেকেছে। দুজনে এক আত্মা দুই প্রাণ, ছোটবেলা থেকে একসাথেই লেখাপড়া, একসাথে খাওয়া দাওয়া, একসাথে খেলাধুলা, একসাথে বড় হওয়া। বুবুদা ঝিলিকের ধ্যান জ্ঞান। বুবু ঝিলিকের থেকে প্রায় 5 বছরের বড়। শিশু বয়স থেকে ঝিলিক তার বুবুদার কোলে কোলেই ঘুরেছে। বুবুর জন্য ঝিলিক অন্তঃপ্রাণ। ঝিলিক যখন 7 বছর বয়স, ওর মা হঠাৎ মারা যায়। তখন বুবুর মা দীপ্তি ঝিলিককে বুকে তুলে নিল। মেয়ে তখন তার বুবুদাকে আরও আঁকড়ে ধরল। শুধু কি তাই পিসিমা, ও সবসময় আমার পাশেই থেকেছে প্রতি পদক্ষেপে। এই যে আমি মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে মেরিট লিস্টে জায়গা করে নিতে পেরেছি, শুধুমাত্র ওর জন্য। ও নিজেও তো মেরিট লিস্টে ওপর দিকেই ছিল, বেশি এগোতে পারিনি। ঝিলিক বলল। সবাই অবাক চোখে তাকিয়ে আছে ঝিলিকের দিকে। প্রবাল মাথা নিচু করে বসে রয়েছে। কেন? দেব বলল। কপাল। ও উচ্চ মাধ্যমিকে সারা পশ্চিম বাংলায় 5ম স্থান পেয়েছিল। মা বাবা ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। হঠাৎ ওর বাবা অপঘাতে মারা গেলেন। 18 বছরের ছেলে অথই জলে পড়েছে। নিজের সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ওকে সামান্য মাইনে সামান্য চাকরি নিতে হলো। কেউ ওর পাশে দাঁড়ায়নি, আমরাও না। ও যখন পুলিশ আর হসপিটাল নিয়ে নাজেহাল হচ্ছে, আমরা তখন শিলিগুড়িতে আমার দিদার বাড়িতে ছুটি কাটাচ্ছি। দার্জিলিং ডুয়ার্স করছি। ফিরে এসে দেখি এখানে সব শেষ। বুবুদার সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। ঝিলিকে দু চোখ ঝরে পড়েছে। 2 বছরের মাথায় ওর মাও চলে গেলেন। আমি আর একবার মাকে হারালাম। বিপদে আমরা ওর পাশে দাঁড়াইনি, তা বলে কি ও আমাকে ছেড়ে দিয়েছে? ঝিলিক তার অশ্রুস্নাত চোখ প্রবালের দিকে তুলল। আমার জীবনে যা কিছু হয়েছে তাতে তোমার কি দোষ ঝিল? আমারও এতে স্বার্থ ছিল। আমি আমার জীবনের স্বাদ তোমার মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছিলাম। আমার কপালে তো কিছু পাওয়ার ছিল না, তোমার পাওয়ায় আমার পাওয়া। প্রবাল বলল। তবে জানো মা, এই যে আমি মেডিকেল কলেজে ভর্তি হলাম, এই যে ডাক্তার হয়েছি, আরও এগিয়ে চলার চেষ্টা করছি, শুধুমাত্র ওর জন্য। ও আমাকে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি করিয়েছে, জয়েন্টের জন্য তৈরি করেছে। ঘুরে ঘুরে আমার জন্য বই জোগাড় করা, নিজে রাত জেগে আমাকে পড়ানো, সব ও করেছে। আমার আজও মনে আছে, সেদিন আমার জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে। ও ভোরে উঠে খবর নিয়ে আমাদের বাড়ি ছুটে এসেছে। এসে দেখলো আমার বাবা হার্ট ফেল করে মারা গেছেন। আমার কাকা, পিসি, মামা, মাসিরা কেউ পাশে এসে দাঁড়ায়নি। মা নেই, বাবাও চলে গেছে। আমি যদি তাদের ঘাড়ে চাপি, আমার চারিদিক অন্ধকার। কোথায় যাব আমি? আত্মহত্যা ছাড়া সেদিন কোনো উপায় ছিল না আমার। বুবুদা এসে সব দিক সামলেছে একা হাতে। আমার স্বপ্ন ওর স্বপ্ন। আমার আপত্তি সত্ত্বে আমাকে মেডিকেল কলেজে ভর্তি করে দিল। আমার বাবা ধার দেনা ছাড়া কিছু রেখে যেতে পারেননি আমার জন্যে। তারপর 10 বছরও আমাকে মাথায় করে রেখেছে। ওকে ছাড়া কোনো অস্তিত্বই নেই আমার। না, আমি এমন আহামরি কি করেছি ঝিল? তুমি আমার ছোটবেলার সঙ্গী, আমরা একসাথে বড় হয়েছি। আমি কি তোমাকে বিপদের মুখে ঠেলে দিয়ে চলে যেতে পারি? আমি আমার দায়িত্ব পালন করেছি। প্রবাল বাধা দিল। শুধুমাত্র দায়িত্ব পালন করেছ? আমি কষ্ট পেলে তুমি কষ্ট পাও, আমি ব্যথা পেলে তোমার মুখে ম্লান হয়ে যায়, আমি অসুস্থ হলে তোমার চোখে জল চলে আসে। ঝিলিকের চোখ ছলছল। তোমাকে ছাড়া কি আমি বাঁচতাম? ভেবে দেখো মা, একটা 18 বছরের মেয়ে, তার বাবা হঠাৎ মারা গেছে। আত্মীয় স্বজন কেউ পাশে এসে দাঁড়ায়নি। বাড়িওয়ালা বলে দিয়েছে পরের মাস থেকে আমাকে বাড়ি ছেড়ে দিতে হবে। বুবুদা যদি আমাকে এই বাড়িতে নিয়ে না আসতো, তাহলে আপনারা কেউ আমাকে দেখতে পারতেন না। আমার কি করার ছিল? কেউ আমাকে জানতো না। আজ আমি ডাক্তার শিরূপা, নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছি। কিন্তু আমি তো ছিলাম না বুবুদা, আমার তো থাকার কথা নয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তোমাকে ছাড়া আমি কখনো কোথাও সুখী হতেও পারবো না। আমাকে দূরে ঠেলে দিও না গো, আমি পারবো না, আমার কেউ নেই গো। ঝিলিক ফুঁফিয়ে কেঁদে উঠল। এবার প্রবাল অস্থির হয়ে উঠল, তার 2 চোখ ঝরে পড়েছে। না ঝিল, না, কেঁদো না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে দূরে ঠেলে দিতে পারি? তোমাকে ছাড়া আমার কি আছে?
তুমি চিরদিন আমার সাথেই থাকবে, আমার কাছে থাকবে। প্রবাল ঝিলিকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। এবার বিদিশা এসে ঝিলিককে জড়িয়ে ধরলেন। তুমি চিন্তা করো না মা, আমি তোমাদের দুজনার বিয়ে দেব। হ্যাঁ, তুমি সত্যি ওর জীবনসাথী হওয়ার যোগ্য। টাকা পয়সা চাকরি ওইসব মানুষের যোগ্যতার মাপকাঠি নয় বাবা, মনের মিলই আসল কথা। তুমি ওর প্রকৃত শুভান্যুদায়ী। ওকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছ, এবার ওর পালা। তোমরা দুজনে পরস্পরকে তুলে ধরবে। সামনে জীবন পড়ে রয়েছে তোমাদের, মিলে মিশে সুখে থাকবে। ভালো থেকো তোমরা। শুভজিৎ দুজনকে আশীর্বাদ করে বিদায় নিয়ে সপরিবারে চলে গেলেন। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।